বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আজকে এই ক্লাস আমি শুরু করছি। আনন্দমোহন কলেজ গণিত বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে মাস্টার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের জন্য থিওরি অফ রিলেটিভিটি কোর্সের উপরে আজকে একটা ক্লাস নিব। তো তোমরা আমার ক্লাসে সবাইকে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো আমরা থিওরি অফ রিলেটিভিটি থেকে বেশ অনেকগুলো ক্লাস ইতিমধ্যে নিয়েছি। আমরা সেখান থেকে বেসিক অনেক কিছু বিষয় আমরা শিখেছি। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে রিলেটিভিস্টিক মেকানিক্স বা আপেক্ষিক বলবিদ্যা। এখান থেকে আমরা একটু আলোচনা করব। তো তোমরা আশা করি আমার এই ক্লাসটা উপভোগ করবে এবং এই ক্লাস থেকে তোমরা কিছু খুব গুরুত্বপূর্ণ টপিকস এগুলো তোমরা শিখতে পারবে এবং বুঝতে পারবে। আমি একটু প্রথমে দেখে নিব যে তোমরা যারা আমার ক্লাসে ইতিমধ্যে অ্যাটেন্ড করেছো তোমরা একটু কমেন্ট অপশনে জানাও যে সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা বা তোমরা আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, একটু জানাও। তারপর আমরা আবার ক্লাসে ফিরে আসতেছি। একটু দেখে নেই যে তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। যাই হোক, আমরা আশা করছি যে তোমরা শুনতে পাচ্ছ। তো শুরুতেই আমি তোমাদের আজকে এই টপিকস নিয়ে আলোচনা করবো। আজকে আমরা আপেক্ষিক বলবিদ্যার প্রথম যে টপিকসটা আলোচনা করবো সেটা তোমরা সবাই ইতিমধ্যে পরিচিত আছো। নিউটনের ভরবেগের যে তিনটি সূত্র আছে, নিউটনের গতিসূত্র, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপর আমরা এখানে একটা স্টেটমেন্ট আছে, দেখো এই যে গতিশীল বস্তুর ক্ষেত্রে ভরের যে পরিবর্তন হয় সেই ভরের পরিবর্তনের একটা এখানে ফর্মুলা রয়েছে যে m = m নট বাই √1 - b²/c²। এটা আমরা একটু প্রতিপাদন করার চেষ্টা করি। তো যাই হোক, যেহেতু আমাদের ক্লাসের ডিউরেশন অল্প সময়, এই অল্প সময়ের ভিতরে আমাদের যতটুকু পারি আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করবে। যাই হোক, তো আমরা প্রথমেই নিউটনস ল অফ মোমেন্টাম এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা নিউটনের যে তিনটা বিখ্যাত সূত্র রয়েছে সেগুলো আমরা সবাই জানি, সায়েন্স, আর্টস, কমার্স সব স্টুডেন্টরাই মোটামুটি এগুলো জানে। যে আমরা প্রথম যেটা আমরা পড়ে থাকি 1 নম্বর সূত্র, সেটা হচ্ছে আমরা যদি বাংলায় বলি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম ত্বরণে সরল পথে চলতেই থাকবে। এটা ছিল নিউটনের গতিসূত্রের প্রথম যে স্টেটমেন্ট সেটা। তো এখান থেকে আমরা কি বুঝি, বিষয়টা আসলে কি? যেমন একটা বস্তু যদি আমরা এখানে এই যে যেমন এটা আমার হাতে একটা বস্তু রয়েছে, তো এই বস্তুটা এখানে যদি আমরা একটা কোনো জায়গায় রেখে দিই তাহলে সেটা আজীবন সেই জায়গায় থাকবে যদি এটার উপর কোনো বল প্রয়োগ করা না হয়, ঠিক আছে? আর আমরা যদি একটা বস্তু ধরে নিই যে এটা একটা সুষম ত্বরণে একটা বস্তু এভাবে চলতেছে, তাহলে এই বস্তুর উপর যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে এই বস্তু আজীবন এই ভাগে চলতেই থাকবে। তো তুমি বলতে পারো যে আসলে এই যে আমি একটা শুনলাম এটা এখানে গেল না, কিন্তু এক জায়গায় পড়ে গেল বা থেমে গেল, এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? কারণ এটার উপর তো একাধিক বল এখানে কাজ করতেছে। কীরকম? তা আমরা যখন এখানে বস্তুটাকে আমি ধরে রেখেছি, তাহলে আমি হাত দিয়ে এটাকে ধরে রেখেছি, তার মানে হাত এটার উপর একটা বল প্রয়োগ করতেছে, ঠিক আছে? তা আমরা যদি স্থির কোনো জায়গায় রাখি সেটা আজীবন এখানে স্থির থাকার কথা, ঠিক আছে? আর যদি গতিশীল বস্তু থাকে, আমরা ডিল মারলাম, তাহলে তো চলতেই থাকার কথা, কিন্তু এটা চলতেছে না। কারণ হচ্ছে কি, এটার উপর অভিকর্ষ বল বা মহাকর্ষ বল বা দুর্বল বল যেগুলো আছে সেগুলো এটার উপর কাজ করতেছে, কারণে সেটা এরকমটা হচ্ছে না। কিন্তু যদি ওইরকম বস্তু পাওয়া যেত, ওইরকম একটা প্লেসে যদি আমরা যেতে পারি যেখানে কোনো বস্তুর উপর অন্য কোনো বল প্রয়োগ করবে না, যদি গতিশীল থাকে সেটা আজীবন চলতেই থাকবে একই ত্বরণে, আর যদি স্থির থাকে তাহলে সেটা আজীবন স্থির থাকবে। তো সেখান থেকে আমরা বুঝি যদি বল 0 হয় তাহলে সেই ক্ষেত্রে ত্বরণ 0 হবে, ত্বরণটাও 0 হবে। এটা হচ্ছে 1 নাম্বার যে আমাদের স্টেটমেন্টটা ছিল সেটার ব্যাখ্যা। আর 2 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে যদি কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে ওই বস্তুটা যে ত্বরণ ঘটবে সেই বল প্রয়োগে তার যে ভরবেগের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটা হবে প্রযুক্ত বলের সমানুপাতিক। কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে ওই বস্তুর যে ত্বরণ সৃষ্টি হবে সেই ক্ষেত্রে বা বেগ তৈরি হবে, সেই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনটা হবে কি, এটার উপর যে বল প্রয়োগ করা হলো সেই বলের সমানুপাতিক। সেখান থেকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট আমরা একটা
স্টেটমেন্ট পেয়ে থাকি বা গাণিতিক ফর্ম পেয়ে থাকি, যেটা হচ্ছে F ইকুয়াল টু ma। আমরা এখানে যে স্টেটমেন্টটা বললাম সেই স্টেটমেন্ট অনুযায়ী কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, বল মনে করো F ইজ প্রপোর্শনাল টু ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগকে আমরা p দ্বারা প্রকাশ করি, তাহলে p এর পরিবর্তনের হারকে আমরা লিখি dp/dt। তো এখানে F প্রপোর্শনাল টু dp/dp, মানে p হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, তার সমানুপাতিক হচ্ছে F। আমরা যদি এখান থেকে প্রপোর্শনাল সমানুপাতিক চিহ্ন উঠাই, মনে করে একটা k এর ধ্রুবক দিলাম। এখন এই প্রপোর্শনাল টু k কে যদি আমরা 1 ধরি সমানুপাতিক ধ্রুবকটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাওয়া যায় F ইকুয়াল টু dp/dt। আর ভরবেগের পরিবর্তনের হার আমরা জানি, যদি কোনো একটা বস্তুর ক্ষেত্রে মনে করো একটা বস্তু u আদি বেগে চলতেছিল, সেটার উপর আমরা একটা বল প্রয়োগ করলাম, তার বেগটা v হয়ে গেল। তাহলে ভরবেগের পরিবর্তন কতটুকু হলো? ভরবেগ আদি ছিল আমাদের u, শেষ হয়েছে v। তাহলে আদি ভরবেগ হচ্ছে mv যদি ভরটা m হয়, আর শেষ ভরবেগ হচ্ছে আদি ভরবেগ হচ্ছে mu, শেষ ভরবেগ হচ্ছে mv। তাহলে পরিবর্তন কতটুকু হলো? mv মাইনাস mu। মনে করো যে এই পরিবর্তনটা ঘটছে কি সময়ে, t পরিমাণ সময় হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে mটা কমন নিই, তাহলে থাকতেছে v মাইনাস u বাই t। তো আমরা জানি এই v মাইনাস u বাই t বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ করি, তাহলে আমরা এই যে ভরবেগের পরিবর্তন, এটাকে আমরা বলতে পারতেছি কত? dp/dt সমান হচ্ছে কত? m। সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাই F ইকুয়াল টু m। এটা আমরা সংক্ষেপে বললাম, এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আমরা যেহেতু এগুলো পড়ে আসছি তাই এগুলো নিয়ে একটু বেশি আলোচনা করতেছি না। যাই হোক, তো আমরা F ইকুয়াল টু m এখান থেকে পাই। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আর থার্ড ল অফ মোশন, যেটা আমরা সবাই জানি যে প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি কিরকম? যদি আমরা একটা বস্তুর উপর বল প্রয়োগ করি, সেই বস্তুটা ঠিক ততটুকু প্রতিক্রিয়া দেখাবে। কিরকম? আমি এই বস্তুর উপরে চাপ দিলাম, তো চাপ দিলে বা বল প্রয়োগ করলাম, তো এই বল প্রয়োগ করার কারণে এই বস্তুটা সমান বল আমার এইদিকে প্রয়োগ করবে বা উল্টা দিকে প্রয়োগ করবে, সেটা আমরা বলবো। তাহলে এই যে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে সে কি করে? উল্টা। যেমন একটা ওয়ালের মধ্যে যদি ধাক্কা দিই, তাহলে মনে হবে কি ওয়ালটাও আমাকে ধাক্কা দিয়ে পিছন দিকে সরিয়ে দিচ্ছে, সমান, ইকুয়াল। তাহলে এটাই হচ্ছে আমাদের থার্ড লর ক্ষেত্রে যদি আমরা বস্তুর উপরে F1 বল প্রয়োগ করি, সে উল্টা আবার বিপরীত দিকে F1 বলটাই ফেরত দিবে বিপরীত দিকে। এই হচ্ছে আমাদের নিউটনস ল অফ মোশন, বা এটাকে আমরা বলি নিউটনস ল অফ মোমেন্টাম। এগুলো আমরা একটু পড়ে আসছি এর আগে, সেগুলো আমরা একবার একটু মনে করে নিলাম। দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে চলমান কাঠামোর সাপেক্ষে যদি স্থির কাঠামোতে কোনো একটা বস্তুর ব্যাগ, একই বস্তুতে ওই বস্তুটার ক্ষেত্রে চলমান কাঠামোর ক্ষেত্রে তার যে ভর এবং স্থির কাঠামোর ক্ষেত্রে তার যে ভর, সেই ভরের যে পার্থক্য বা ভরের ভিতরে যে রিলেশন, সেটা আমরা এখন প্রতিপাদন করবো। m ইকুয়াল টু m0 বাই √1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এখানে আমরা জানি b হচ্ছে যদি বস্তুটা যদি v বেগে গতিশীল হয় সেই ক্ষেত্রে, আর এখানে c হচ্ছে আলোর বেগ। আমরা জানি m হচ্ছে স্থির কাঠামোতে বস্তুর ভর, আর m0 হচ্ছে m হচ্ছে চলমান কাঠামোতে বস্তুর ভর, আর m0 হচ্ছে স্থির কাঠামোতে বস্তুর ভর। এই রিলেশনটা আমরা এখন একটু প্রতিপাদন করব। তোমরা এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। দেখো আমরা এখানে দুইটা কাঠামো নিলাম, একটা এস কাঠামো আর একটা এস ড্যাশ কাঠামো। এস কাঠামোটা স্থির, আর এস ড্যাশ কাঠামোটা এই স্থির কাঠামোর সাপেক্ষে ইউ বেগে x অক্ষ বরাবর গতিশীল। দেখো যদি এই এস কাঠামোর সাপেক্ষে এস ড্যাশ কাঠামোটা ইউ বেগে গতিশীল হয়, সেই ক্ষেত্রে আমাদের এই যে দুইটা কাঠামো, এই দুইটা কাঠামোর সাপেক্ষে একটা বস্তু আমরা এখানে নিলাম। সাপোজ এই যে একটা বস্তু, এই বস্তুটার ভর এই প্রথম কাঠামোর সাপেক্ষে এই বস্তুর ভর আমরা ধরলাম m1, আর গতিশীল কাঠামোর সাপেক্ষে এই বস্তুর ভর ধরলাম m1 ড্যাশ। আর এই যে বস্তুটা, এই বস্তুটা প্রথম কাঠামোর সাপেক্ষে এইটার ব্যাগ হচ্ছে v1, আর
দ্বিতীয় কাঠামোর সাপেক্ষে এই যে বস্তুটা আমরা নিচ্ছি সেই বস্তুর ব্যাগ হচ্ছে v1 ড্যাশ। আমরা যদি এটা মনে করি তাহলে এই সম্পর্কে আমরা লরেন্স যে রূপান্তর রয়েছে, লরেন্স ট্রান্সফরমেশন, সেখান থেকে আমরা জানি যে যদি চলমান স্থির কাঠামোর সাপেক্ষে চলমান কাঠামোর ব্যাগের যে রিলেশন, সেখান থেকে আমরা জানি v1 ইকুয়াল টু v1 ড্যাশ প্লাস u বাই 1 প্লাস u v1 ড্যাশ বাই c স্কয়ার, আর v1 ড্যাশ সমান আমরা জানি v1 মাইনাস u ডিভাইডেড বাই 1 মাইনাস u v1 ডিভাইডেড বাই c স্কয়ার। এটা আমরা জানি। এখন এই দুটো রিলেশন আমরা এর আগেও বিভিন্ন ক্লাসে আমরা প্রমাণ করেছি, সেখান থেকে আমরা এখানে লিখেছি। এখন আমরা এটা প্রতিপাদন করবো, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন খেয়াল করো, এখানে v1 ড্যাশ সমান এটা আছে। আমরা যদি এই v1 ড্যাশ যেটা রয়েছে এখান থেকে আমরা একটা কাজ করি, দেখো v1 ড্যাশ v1 মাইনাস u নিচে হচ্ছে 1 মাইনাস u মাইনাস v1 ডিভাইডেড বাই c স্কয়ার। আমরা করি কি, উভয়পক্ষে √1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার দ্বারা যদি ভাগ করি, এখানে খেয়াল করো v1 স্কয়ার আমরা করতেছি কি √1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার দ্বারা যদি ভাগ করি, তাহলে কি হয়, এখানে v মাইনাস u, এখানে আছে 1 মাইনাস u মাইনাস v1 বাই c স্কয়ার, আমরা ভাগ করতেছি কত দ্বারা, √1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এখানেও আমরা লিখি √1 মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই c স্কয়ার, এখানে √1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার দ্বারা আমরা উভয়পক্ষকে ভাগ করলাম। এখন খেয়াল করো, আমরা যেটা করতে পারি, এটা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম, মনে করো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1 মাইনাস b1 স্কয়ার বাই c1 স্কয়ার, এটার মান যদি আমরা বের করি তাহলে কি হবে, আমরা যদি বের করি 1 মাইনাস b1 স্কয়ার বাই c স্কয়ার, এটা যদি আমরা বের করি তাহলে আমাদের কি হবে, এই যে দেখো এখান থেকে আমরা এই যে b1 স্কয়ার যদি বের করি, এটা আমাদের এই যে v1, এই v1 এর মান, v1 ড্যাশের মান এটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমাদের কেমন হয়, 1 মাইনাস v1 স্কয়ার, v1 হচ্ছে এটাকে আমরা স্কয়ার করব, এটাকে স্কয়ার করলে v1 মাইনাস u, নিচে হচ্ছে 1 মাইনাস u v1 ডিভাইডেড বাই c স্কয়ার, এটা হচ্ছে v1 তার স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। এখানে আমরা c স্কয়ারটাকে নিচে লিখতে পারি, অথবা এখানে 1 বাই c স্কয়ার দিয়ে রাখলেও এটা আমরা c স্কয়ার প্রকাশ করব। এটা আমরা পেলাম। এখন উপর নিচে যদি আমরা স্কয়ার করে দেই তাহলে কি হবে, এখানে 1 মাইনাস c স্কয়ার, নিচে 1 মাইনাস u মাইনাস v1 বাই c স্কয়ার এর হোল স্কয়ার আমরা ভাঙাই দিলাম, আর এখানে a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এরকম আমরা লিখতে পারি। এখন এই জায়গায় লসাগু হচ্ছে আমাদের c স্কয়ার 1 মাইনাস u v1 c স্কয়ার এর হোল স্কয়ার, এই দুটো লসাগু আমরা নিলাম, তাহলে এখানে 1 গুণ করলে আমাদের হয়ে যাবে c স্কয়ার 1 মাইনাস u মাইনাস v1 বাই c স্কয়ার হোল স্কয়ার, মাইনাস এখানে আমাদের থাকতেছে v1 স্কয়ার মাইনাস c প্লাস 2u v1 মাইনাস u স্কয়ার। আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে আমাদের কি হয়, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র যদি আমরা প্রয়োগ করে দেই, এখানে c স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার v1 স্কয়ার c টু দি পাওয়ার 4 মাইনাস v1 স্কয়ার 2u v1 মাইনাস u স্কয়ার, নিচে আমাদের রয়েছে c স্কয়ার 1 মাইনাস u v1 বাই c স্কয়ার তার হোল স্কয়ার।
আমরা যদি এই সি স্কোয়ার দ্বারা এখানে গুণ করে দিই তাহলে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাদ যাবে, 2uv1 প্লাস এখানে ইউ স্কোয়ার v1 স্কোয়ার সি স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে সি টু দি পাওয়ার 4 আছে, সি স্কোয়ার দিয়ে গুণ করলে নিচে শুধু সি স্কোয়ার থাকবে মাইনাস v1 স্কোয়ার প্লাস 2u v1 মাইনাস ইউ স্কোয়ার। আর নিচে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে সি স্কোয়ার 1 মাইনাস ইউ v1 ডিভাইডেড বাই সি স্কোয়ার তার হোল। দেখো এখানে আমরা যেটা পাচ্ছি, দেখো এই যে 2uv1 প্লাস এখানে 2uv1 মাইনাস, এটা আমরা কেটে দিতে পারি। কাটলে আমাদের বাকি যে অংশটা থাকে সেটাকে যদি আমরা একত্রে লিখি তাহলে কেমন হয় দেখো। আমরা একটু জায়গা খালি করে নিই, আমরা এইদিকে একটু জায়গা খালি করে নিচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের আমরা যেটা নির্ণয় করতেছিলাম 1 মাইনাস v1 স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা সমান আমাদের এই টার্মস আর এই টার্মস আমরা বাদ গেল, তাহলে আমাদের থাকতেছে এখানে সি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার v1 স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর নিচে আমাদের যেটা থাকতেছে, নিচে থাকতেছে আমাদের সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস ইউ v1 বাই সি স্কোয়ার তার হোল স্কোয়ার। উপর থেকে যদি আমরা একটা সি স্কোয়ার কমন নিই তাহলে 1 মাইনাস সি স্কোয়ার যদি কমন নিয়ে নিই 1 মাইনাস এখানে থাকবে আমাদের ইউ স্কোয়ার v1 স্কোয়ার বাই সি টু দি পাওয়ার 4 মাইনাস v1 স্কোয়ার বাই সি স্কোয়ার ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। নিচে আমাদের রয়েছে সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস ইউ v1 বাই সি স্কোয়ার তার হোল স্কোয়ার। আর এই সি স্কোয়ার ভাগ করে আমরা বাদ দিয়ে দিব। আর এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে এখানে এই দেখো আমরা যদি এটা একসাথে নেই 1 মাইনাস v1 স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা একসাথে নিলাম। আর এই দুটা থেকে মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার কমন নিলাম, তাহলে থাকে 1, এখানে চিহ্নটা দেখো, ও এই চিহ্নটা সরি এটা একটা প্লাস ছিল আমাদের, তাহলে এটা মাইনাস হবে v1 স্কোয়ার বাই সি টু দি পাওয়ার 4 থেকে সি স্কোয়ার কমন নিচ্ছি, সি স্কোয়ার নিলাম। আর নিচে আমাদের আছে 1 মাইনাস ইউ v1 বাই সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন এই উৎপাদকটা দুই জায়গা থেকে আমরা কমন নিয়ে লিখব। এটা যদি কমন নিয়ে লিখি তো ফাইনালি আমি একটু ডান পাশে মুছে দিচ্ছি যে তোমাদের এই অংশটা প্রয়োজনীয়। সেই ক্ষেত্রে আমরা 1 মাইনাস v1 স্কোয়ার বাই সি স্কোয়ার সমান, এটা আমরা কমন নিয়ে নিলাম 1 মাইনাস v1 স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে এখানে কমন হচ্ছে 1 আর এখানে হচ্ছে ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। নিচে আমরা পাচ্ছি কত 1 মাইনাস ইউ v1 বাই সি স্কোয়ার, এটা আমরা পেলাম। এখন আমরা যদি এখান থেকে এই অংশটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে গুণ হবে নিশ্চিতভাবে। তার আগে আমরা করি কি যে এটা সরি এখানে তো স্কোয়ার আছে, উভয়কে রুট করি। উভয়কে রুট করলে 1 মাইনাস v1 স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে দুইটাতে রুট হয়ে যাবে, রুট ওভার 1 মাইনাস v1 স্কোয়ার বাই সি স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস v1 স্কোয়ার
সি স্কোয়ার এখানে থাকতেছে রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার, নিচে রুট করলে রুট স্কোয়ারের বাদ 1 মাইনাস ইউ ভি1 সি স্কোয়ার। এটা আমরা এই পাশে নিয়ে এসে করি। এই পাশে নিয়ে আসলে আমাদের কি হয়, আমরা সরি একটু বলি, এটা কিন্তু ভি1 ড্যাশ ছিল, এটা কিন্তু ভি1 ড্যাশ স্কোয়ার। এখন দেখো এটা আমরা এই পাশে নিয়ে এসে করতেছি, তাহলে 1 মাইনাস ইউ ভি1 বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি1 ড্যাশ স্কোয়ার, নিচে হচ্ছে কত সি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি রুট ওভার 1 মাইনাস ভি1 স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখি, এটা সমীকরণ নাম্বার দিলাম আমরা 2। দেখো এক নং সমীকরণে দেখো আমরা যেটা পেয়েছিলাম, এই যে এখানে 1 মাইনাস ভি1 বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এটা ছিল আমাদের রুট ওভার 1 মাইনাস ভি1 স্কোয়ার বাই এত সমান, এটা আমাদের ছিল। দেখো এখানে আমরা এই এটার মান যদি বসিয়ে দিই তাহলে আমাদের কেমন হয়, এটার মান বসিয়ে দিলে আমরা এখানে মনে হয় এখানে আমাদের একটু নষ্ট করছি, এখানে আমাদের ভি1 ড্যাশ ছিল, ভি1 ড্যাশ, এটা ভি1 ড্যাশ, ঠিক করে দিচ্ছি আমরা ভি1 ড্যাশ। এখন এই যে এইটুকের মান এটা এক নম্বরে যদি আমরা বসাই ফ্রম 1, তাহলে এখানে আমরা পাচ্ছি ভি1 স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস ভি ড্যাশ রুট ওভার 1 মাইনাস ভি1 ড্যাশ তার স্কোয়ার বাই সি স্কোয়ার সমান আমাদের এখানে ছিল ভি1 মাইনাস ইউ, নিচে আমাদের যে অংশটা ছিল এইটুকের মান কিন্তু আমরা এখানে বের করেছি, সেটা আমরা পাইছি কত রুট ওভার 1 মাইনাস ভি1 স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। এই মানটা আমরা পেয়েছি, যেটা আমরা এই 2 নং থেকে এখানে 1 নং আমরা বসিয়ে দিলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উভয় পক্ষকে যদি আমরা m1 দ্বারা গুণ করি তাহলে কি হবে, m1 দ্বারা যদি আমরা গুণ করি, এটা একটু ঠিক করে নিই, উভয় পক্ষকে যদি আমরা m1 দ্বারা গুণ করি তাহলে কি হবে, স্কোয়ার না তো এটা ড্যাশ, তো m1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে m1, এখানে আমরা m1 নিয়ে আসবো, m1 v1 ড্যাশ নিচে রুট ওভার 1 মাইনাস v1 ড্যাশ স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে v1 মাইনাস ইউ আমরা গুণ করতেছি m1 দ্বারা, নিচে রুট ওভার 1 মাইনাস v1 স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা উভয় পক্ষকে একটা m1 দ্বারা গুণ করলাম। এখন এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণের নাম দিলাম আমরা এটা 3 নম্বর সমীকরণ। আমরা এই 2 নংয়ের মানটা 1 নংয়ে বসিয়ে আমরা এটা পেয়েছিলাম, উভয় পক্ষে আমরা m1 দ্বারা গুণ করে যে সমীকরণটা পেলাম সেটার নাম দিলাম আমরা, এটা একটা 3 নম্বর সমীকরণ। এখন এই এস কাঠামো, আমরা যে দুটো কাঠামো দিয়েছিলাম এখানে, একটা ছিল চলমান কাঠামো আর একটা ছিল স্থির কাঠামো। স্থির কাঠামোতে এমন কিছু বস্তুকণা বিদ্যমান যে যাদের ভর এবং ভরবেগ ধ্রুবক মানে কনস্ট্যান্ট, কারণ হচ্ছে সেখানে স্থির কাঠামো।
এবং x অক্ষ বরাবর গতিশীল থাকার কারণে সামেশন অফ m1, আমরা এখানে সামেশন অফ m1 x অক্ষের সাপেক্ষে গতিশীল থাকার কারণে এটা ধ্রুবক হবে, এটা কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট। এবং সামেশন অফ m1 v1 মানে ভরবেগের গুণফল, যেটা ভরবেগ, সেটাও কিন্তু কনস্ট্যান্ট হবে। কোন কাঠামোর সাপেক্ষে? স্থির কাঠামোর সাপেক্ষে। তো স্থির কাঠামোর সাপেক্ষে সামেশন অফ m1 এটাও কনস্ট্যান্ট, সামেশন অফ m1 v1 এটাও কনস্ট্যান্ট। এখন এটা যদি কনস্ট্যান্ট হয়, যেহেতু ইউটাও কনস্ট্যান্ট, ইউ নির্দিষ্ট বেগে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 1/√1 - u²/c², এই যে এই মানটা, এটাও কনস্ট্যান্ট হবে। যেহেতু m1টা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে আমরা যদি u m1/√, এটা নেই, তাহলে এই যে u m1√, এত এই টোটালটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। তাহলে কি লিখতে পারি সেটা আমরা একটু দেখাচ্ছি তোমাদের। যেহেতু এই এস কাঠামোতে, মানে স্থির কাঠামোতে সামেশন অফ m1 এটা কনস্ট্যান্ট, সামেশন অফ m1 v1 এটাও কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 1/√1 - u²/c², যে সি আনলোড ব্যাগ এটাও কনস্ট্যান্ট, ইউটাও কনস্ট্যান্ট, তাহলে এটাকেও আমরা কনস্ট্যান্ট বলতে পারি। একইভাবে আমরা বলতে পারি সামেশন অফ m1 v1 /√1 - u²/c², এটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। সিমিলারলি আমরা বলতে পারি সামেশন অফ m1 u √1 - u²/c², এটাও ধ্রুবক হবে। এবং ফাইনালি আমরা যে এখানে একটা মান ধ্রুবক, সেটা থেকে যদি একটা বিয়োগ করি, সেটাও কি হবে? ধ্রুবক হবে। আমরা বলতে পারবো ফাইনালি সামেশন অফ v - u * m √1 - u²/c² √1 - v1²/c², এটাও একটা কনস্ট্যান্ট হবে। তার মানে আমরা এই পাশে এখানে যে মানটা পাইছি, এই মানটা একটা ধ্রুব মান হবে। কোনটাকে? এই যে 1 - u²/c², যেটা আমরা পেলাম, এটা একটা ধ্রুবক মান হবে। তো এটা যদি ধ্রুবক মান হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে একটা সমীকরণ নাম্বার দিতে পারি, সামেশন অফ m1 v1 এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা 3 নং সমীকরণ থেকে এই যে এটা সমান, এই যে এই টোটালটা আমরা কিন্তু কনস্ট্যান্ট পাচ্ছি। এই কনস্ট্যান্টের মান যদি আমরা কে ধরি, খেয়াল করো, এটার মান যদি আমরা বের করি 3 নং থেকে, from 3, তাহলে আমরা বলতে পারি m1 v1 dash by √1 minus b dash square b1 dash square by c square, এইটুক সমান, এই যে এখানে আমরা যেটা পাচ্ছি টোটালি কিন্তু আমরা দুইটা মানি, এই যে এই দুইটা মানটা থেকে কি পাচ্ছি? আমরা কনস্ট্যান্ট পাচ্ছি। তো এই কনস্ট্যান্টকে আমরা ধরলাম m1 dash k, which is constant, এটাকে আমরা কনস্ট্যান্ট ধরলাম। এখন এটাকে কনস্ট্যান্ট ধরার পরে আমরা এটার সাথে যদি আমরা সামেশন অফ m1 v1 এই কনস্ট্যান্ট, এটাকে যদি আমরা কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে আমরা কি পাবো? সেই ক্ষেত্রে দেখো আমরা পাবো, এখানে যদি আমরা সামেশন নেই, তাও কত কনস্ট্যান্ট হবে? এখন এখানে আমরা m1
রুট ওভার 1 মাইনাস v1 স্কোয়ার বাই সি স্কোয়ার। এই যে v1 ড্যাশের মান, v1 ড্যাশ আমরা আগে যেটা বের করেছিলাম সেটা যদি বসাই, আর নিচে আমরা পাচ্ছি কত, রুট ওভার 1 মাইনাস v1 স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু m1 ড্যাশ k, যেখানে k একটা ধ্রুবক আমরা আগে বলছি। এখন যখন বস্তুকণা স্থির অবস্থায় থাকে তখন এই v1 ড্যাশ এগুলো 0 হয় এবং v1 সবগুলো m তখন সমান হয়। অ্যাট রেস্ট যখন বস্তুকণাগুলো স্থির তখন v1 ড্যাশ আর v সবগুলোই 0 এবং তখন m1 ড্যাশ এই সবগুলোই আমরা ধরলাম কত, m স্থির অবস্থায় সেটাকে আমরা ধরলাম m0 এবং তখন k এর মান, এই যে k এর মান কিন্তু 1 হয়, দেন k ইকুয়াল টু 1 এবং k এর মানটা যদি 1 বসিয়ে দিই তাহলে আমাদের এই রিলেশন থেকে আমরা কি পাই, দেখো k এর মান যদি 1 বসিয়ে দিই আর m1 ড্যাশ এগুলো যদি আমরা m0 বসিয়ে দিই তাহলে আমরা এখানে পাবো m1 রুট ওভার 1 মাইনাস v1 স্কোয়ার বাই সি স্কোয়ার। এই টোটাল অংশটা এখানে k এর মান 1 বসিয়ে দিলাম আর m ড্যাশটাকে আমরা বলতেছি এসব বলে সমান, সেই ক্ষেত্রে এটার নাম দিলাম m1 ড্যাশ, এই k এর মান 1 বসিয়ে দিলাম আর এটা ডান পাশে চলে গেল, এটা ডান পাশে চলে গেল 1 মাইনাস v1 স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এই যে অংশটা এটা কিন্তু পরম ধ্রুবক, এটা একটা ফিক্সড একটা কনস্ট্যান্ট না, এটাকে আমরা যদি k1 ধরে নিই, ধরলাম k1 সে, তাহলে আমরা কি পাচ্ছি, এটাকে যদি আমরা k1 ধরি সেই ক্ষেত্রে বস্তুকণা যদি স্থির থাকে আমরা এটাকে সমীকরণ নাম্বার ধরে নিই, আগে যেটা ছিলাম 5 নাম্বার, এটা মনে করো যে 6 নম্বর সমীকরণ। যদি বস্তুকণা স্থির থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে বস্তুকণা স্থির থাকলে v এর মান আমরা যদি 0 বসিয়ে দেই তাহলে আমরা কি পাই, 6 implies that আমরা সেক্ষেত্রে পাই m0 রুট ওভার b যদি স্থির হয় সি স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে এটার মান, এই যে এখানে b এর মান যদি 0 বসিয়ে দেই সেই ক্ষেত্রে এটা সমান আমাদের k1, সেই ক্ষেত্রে আমরা এটার মান তো 1, দ্যাট মিন্স m0 ইকুয়াল টু কিন্তু k1, তাহলে m0 এর পরিবর্তে এই যে k1 এর পরিবর্তে k1 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে m0, সেই ক্ষেত্রে আমরা 6 implies that আমরা পাচ্ছি কত, m1 root over 1 minus b square by c square আর এইটুক সমান তো m0, এই m1 k1 সমান আমরা কি পেলাম m। ফাইনালি এখান থেকে যদি আমরা m1 বের করি তাহলে এটা আমাদের নিচে চলে যাবে, সেই ক্ষেত্রে আমরা পাবো কত, m0 by root over 1 minus b1 square by c square, b1 square by c square। আর যদি আমরা m0 ড্যাশ বের করি, m0 ড্যাশ সেই ক্ষেত্রে আমরা পাবো কত, m by root over 1 minus b1 dash square by c square। তো এটা নির্দেশ করে যে s a বিভেদের চলমান বিভব বিশিষ্ট বস্তুকণার ক্ষেত্রে m equal to m0 by root over 1 minus b square by c square। এটাই ছিল আমাদের উদ্দেশ্য যে আমরা এটা প্রমাণ করব যে m equal to m0 by root over 1 minus b square by c square। তো এখন এই যে আমরা যে ক্যালকুলেশনগুলো করলাম এখানে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা এটা বুঝতে গেলে তোমাদেরকে বারবার এটা লিখতে হবে, তোমরা একটু স্টেপ বাই স্টেপ বারবার এগুলো লিখবে যাতে তোমরা প্রমাণটা মনে রাখতে পারো, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে আরও কিছু প্রমাণ রয়েছে, এটা কিন্তু আমরা অন্যভাবেও বিকল্প আরও মেথড রয়েছে সেভাবে আমরা প্রমাণ করতে পারি, তবে তুলনামূলকভাবে আমরা যে প্রমাণটা করে দিলাম এটা অনেকটা ইজি। আমরা এরপরে ভরের যে রূপান্তর সূত্র সেটা আমরা পরবর্তী ক্লাসে এটা প্রতিপাদনটা তোমাদের দেখাবো। আজকে
আমার এই ক্লাসে যারা অংশগ্রহণ করেছ সবার প্রতি শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।